এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2026 এর থার্ড সেমিস্টারের ডেট অলরেডি দিয়ে দিয়েছে 21 সেপ্টেম্বর। তো ছাত্রছাত্রীদের মূলত ফিক্সের যে সমস্ত সমস্যা থাকে সেই সমস্ত জায়গাগুলো এগুলি উল্লেখ করার চেষ্টা করবো, এবং যারা পিছিয়ে পড়া ছাত্র তোমরা আছো তারা যদি মনে করো যে ইউটিউব চ্যানেল মোটামুটি ফলো করবে, এই কথাটিও যদি ফলো করো, আশা করছি শেষের দিকে যেহেতু সাজেস্টেড কিছু পড়াবো সেক্ষেত্রে পরীক্ষায় কম বড় ক্ষেত্রে বেশ কিছুটা সুবিধা হবে। কিন্তু তার আগে বেশ কিছু জিনিস অন্তত জেনে পরীক্ষাটা দিতে যাওয়াটা দরকার। যেহেতু 21 সেপ্টেম্বর অর্থাৎ এখন প্রায় প্রায় 2 মাসের কাছাকাছি সময়। তো প্রথম যে চ্যাপ্টার পড়াবো কার্সেপার শুরু করবো আমরা এটা জানি যে এবার এমসিকিউ প্যাটার্ন যতটা সোজা ততটাই কঠিন, কারণ এমসিকিউ প্যাটার্নের ক্ষেত্রে মেইনলি প্রবলেম বেস যে মানে থিওরি তো খুব বইটাকে খুব খুঁটিয়ে পড়তে হবে, এটা সন্দেহ করার সাথে না, কারণ বই থেকে শুধু সব কোশ্চেন আসবে। পাশাপাশি যেটা আসবে প্রবলেম, সেই প্রবলেমের জন্য আজকে মেইনলি ক্লাস আমি পড়াবো আজকে কার্সেপার শুরু। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও আসলে একটা নোটিফিকেশন তোমাদের কাছে ঢুকে যায়। তো এইচএস এর এই সেমিস্টারে একটা বেশ সমস্যার জায়গা থেকে কার্সেপার সূত্রগুলি ইচ্ছা করে। তো কার্সেপার সূত্র পড়ানোর আগে কার্সেপার দুটো সূত্র এর আগে আমরা ওহমের সূত্র এবং বোর চ্যাপ্টারটা পড়ে এসেছি, এটা ধরে নিয়ে আমি এই চ্যাপ্টারটা শুরু করছি। তাহলে কার্সেপার সূত্রের ক্ষেত্রে প্রথম সূত্র যেটা বলছে, ধরো এখানটাতে এই পয়েন্ট কিছু কারেন্ট দিচ্ছে, কিছু কারেন্ট বের হচ্ছে, আমি নাম দিয়ে I1 I2 I3 I4 I5 আমি বিবৃতিতে পড়ে যাচ্ছি। আগে জিনিসটা দেখো যে যদি আমরা মেকানিক্যালি ভাবি এই পয়েন্টে কিছুজন এইদিকে ফোর্স দিচ্ছে না কিছুজন পালিয়ে যাচ্ছে, তাহলে এইখানটাতে মেকানিক্যাল এই পয়েন্ট এতে নিট যে মানে বল মেকানিক্যালি কি হবে, যে মেকানিক্যালি কি হবে যে নিট ফোর্সটা এখানটাতে জিরো হওয়ার কথা চাই। ঠিক তেমনি কারেন্টের ক্ষেত্রে যদিও কারেন্ট ভেক্টর নয়, আমরা এটা এখানটাতে খেয়াল রাখবো যে কারেন্ট একটা স্কেলার রাশি, কারণ কারেন্ট ভেক্টর জুড়ে যে সামগ্রিক সূত্র সূত্র নেই। কিন্তু কারেন্টের ক্ষেত্রে আমরা এত কিছু বললাম কেন, কারণ এখানটাতে আমরা ডিরেকশন গুলো যদি এই পয়েন্টে দুটো থেকে ডিরেকশন গুলোকে আমরা পজিটিভ আর আই ফলো, তাহলে বেরিয়ে যাওয়া কারেন্ট গুলোকে আমরা কি লিখব নেগেটিভ, অর্থাৎ I3 মাইনাস I। তো কার্সেপারের ফার্স্ট ল বলছে যে এই যে এটাকে কারেন্ট ল বলে, এটা বলছে যে এই যে একটা যে কোনো একটা বিন্দুতে যে কটা কারেন্ট হচ্ছে এবং যে কটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে তাদের ডিজাইন সরাসরি সবসময় শুরু। অর্থাৎ আমি প্রথমে যেটা বলেছিলাম যে মেকানিক্যালি যে জিনিসটা হয় অর্থাৎ দড়িটা মেকানিক্যালি কি হয়, দড়ির যে ফিক্সড যে পয়েন্টটা সেইটার উপরে দুই দিক থেকে দুজন বল প্রয়োগ করে, তাই তাহলে সেম জাস্ট লাইক এইটা আমরা কি লিখতে পারবো যে ঢুকে যাওয়া কারেন্ট ওখানটা থেকে হচ্ছে এই দিক থেকে টানা বল আর এই দিক থেকে টানা বল দুটো সমান হচ্ছে বলে তোর যে পয়েন্ট সেটা ফিক্স আছে। ঠিক তেমনি কারেন্টের মতো যদি আমরা একই ভাবে ভাবি তাহলে I1 I2 I5 এইটা ইকুয়াল টু R সেটা দেখো সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে ম্যাথমেটিক্যালি ঠিক সেম অর্থাৎ যতগুলো কারেন্ট আছে তাদের সমষ্টি সমান যতগুলো কারেন্ট বেরিয়ে যাচ্ছে তাদের সমষ্টি। আর কার্সেপার যদি আমরা বিবৃতিটা বলি, বিবৃতি বলছি যে এইগুলোকে যখন এদিকে নিয়ে আসলে ডিরেকশন গুলো চেঞ্জ হয়ে মানে সাইন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যালি সেই জিনিসটা কি, প্র্যাকটিক্যালি আমরা বললাম যে ঢুকে যাওয়াটাকে আমরা যদি পজিটিভ ধরি, বেরিয়ে যাওয়াটাকে আমরা নেগেটিভ। তাহলে এইটা গেল কার্সেপারের প্রথম সূত্র। আমরা বিবৃতিটা একবার বই থেকে পড়ে নেব। বিবৃতি যদিও আসার সম্ভাবনা খুব কম, যেহেতু এই পরীক্ষাতে থিওরি সেভাবে কিছু আসবে না, শুধু এমসিকিউ প্যাটার্ন পরীক্ষা হবে। তাও বিবৃতিটা আমরা একবার চোখ দিয়ে নেব। এবার এখানটাতে কিছু জিনিস আমাকে জানতে হবে, সেটা হচ্ছে এই পয়েন্টটাকে কি বলে মেরু, কি বলে মেরু। তাহলে কার্সেপারের প্রথম সূত্র থেকে আমরা যে জিনিসটা বলছি সেটা হচ্ছে মেরু বিশ্লেষণ। অর্থাৎ এই পয়েন্টটাকে ফলো করলে আমরা বুঝতে পারছি যে কটা কারেন্ট এখানে ঢুকছে কটা কারেন্ট বের হচ্ছে। তাহলে এই যে অ্যানালাইসিসটা এইটাকে আমরা বলছি মেরু বিশ্লেষণ। অর্থাৎ মেরু বিশ্লেষণ
যে জিনিসটা আমরা এটাকে অনেকে আবার মেরু ভোল্টেজ বিশ্লেষণ বলে, এর এইটাকে যার মধ্যে মেরুটা হচ্ছে এই যে এইটা কিন্তু দেখো স্পিড বাকিগুলো কারেন্ট আকারে হচ্ছে। আর দ্বিতীয়টা যে সেটা হচ্ছে তড়িৎ আধানের একটি সম্পর্ক। দেখো এই কারেন্টটা যত সময় ধরে গেছে এটাও তত সময় ধরে গেছে, একটা এক দ্যাট টাইম আমরা একটা টাইমের রেসপেক্টে এটাকে ফলো করছি, তাহলে এটা সময়গুলো সমান। তাহলে আমরা যদি এখানটাতে এই ইকুয়েশনটাকে করব, এই ইকুয়েশনটাকে যদি আমরা টি দিয়ে গুণ করি তাহলে কি আসছে i1 * t plus i2 * t plus i5 * t minus i3 * t minus i6, যেটা পরে লেখা হয়ে গেল স্বাভাবিক টি প্রত্যেকটা ক্ষেত্রে টাইম টি, সুতরাং টি দিয়ে গুণ করে দিলে এই যাবে বা আসবে, অর্থাৎ 0 সমান টি গুণ করতে। এবার দেখো আমরা জানতাম তড়িৎ ক্ষেত্র তড়িৎ যেহেতু করেছি কিউ অর্থাৎ চার্জ বা আধান, আধান কিউ সমান সমান কি আই ইনটু টি, অর্থাৎ আমরা এটাকে কি লিখতে পারি, ধরে নিলাম এখানটাতে আধান কত, এই দাগটা বরাবর আধান আধান দিয়ে যদি আমরা লিখি তাহলে এইটার আধান কত q1 plus q2 plus q5 minus q4 minus q6, তার মানে কি হলো টাইমটা যদি সমান হয় তাহলে আধানও সংরক্ষিত হবে। তাহলে এইটা এই জন্যই তড়িৎ বর্তনীতে কোথাও আধান স্টোর হয়, আধান স্টোর হলে কি হলো আমরা সংখ্যা যেমন তাহলে যদি আমরা সংখ্যা তাহলে আধান কখনো স্টোর হয় না, মোল আধানের পরিমাণ সবসময় ধ্রুবক। আর কি আধান আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি, এটা হচ্ছে আধানটা শুধুমাত্র আমরা একটা ধারণা, যেটা সে একদম আধানের প্রথম ধারণা যেখান থেকে আসছিল সেই চিরুনি দিয়ে মাথায় আসছে যদি কাগজ করতে পারছে সেখান থেকে আমরা আধানের ধারণাটা পাই। তাহলে আধান কোথাও সৃষ্টি হতে পারে, ওখানেও কিন্তু আধান সাময়িকভাবে সৃষ্টি হয়েছিল, কিছুক্ষণ পরে কিন্তু চিরুনিটা আগে কাগজের উপরে আকর্ষণ করতে পারে না, কারণ ওরা ব্যালেন্স করে। তাহলে আধান কখনো স্টোর হয় না, এই জিনিসটা আমরা কথা বলতে পারি। এবার হচ্ছে কার্সফেলের দ্বিতীয় সূত্র, এটা যেমন প্রথম সূত্র, প্রথম সূত্র থেকে আমরা দুটো সিদ্ধান্ত করতে পারলাম, একটা হচ্ছে মেরু বিশ্লেষণ আর আরেকটা হচ্ছে আধানের সম্পর্ক। এটার পয়েন্টের নাম হচ্ছে আধানের সম্পর্ক। সবাই একবার দেখে নাও, ব্যাক টু ব্যাক দুটো। এটা হচ্ছে কার্সফেল প্রথম সূত্র বা কারেন্ট ল, কারেন্টের তড়িতের সূত্র বলে, তড়িৎ প্রবাহের সূত্র বা এসি। এবার যেটা আমরা সেকেন্ড লতে যাব, সেকেন্ড লর ক্ষেত্রে আমাকে একটা সার্কিট, এরকম সার্কিট R1 বাইরের সোর্স একটা আছে, এই সোর্সের জন্য কারেন্ট হচ্ছে I, এই আইতে ফিরে যাচ্ছে I1। তাহলে সার্কিটটা আমরা দেখলাম বাইরে একটা ভোল্টেজ সোর্স আছে, সেখান থেকে কারেন্ট যাচ্ছে, কারেন্টটা এই পয়েন্টে গিয়ে প্যারালাল সমান্তরাল শ্রেণী সমান্তরাল একটা সার্কিটে ভেঙে যাচ্ছে, সমান্তরাল বর্তনীতে ভেঙে যাচ্ছে, তাহলে হচ্ছে এখানটাতে I1 আর I2 দিতে পারে, এবং এখানটাতে এইগুলোর জন্য এই ভোল্টেজ সোর্সগুলোর জন্য একটা কারেন্টের একটা এলিমেন্ট বা একটা উপাংশ বলা যেতে পারে, যে উপাংশ কারেন্টের দিকে এই বরাবর, এখানে দিকে পজিটিভ, মানে এর জন্য এই বরাবর থাকবে আর এর জন্য এই বরাবর থাকবে। তাহলে আমরা কারেন্টের ডিরেকশন অনুযায়ী দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বামাদহ বা অ্যান্টি ক্লকওয়াইজ। তোমরা
ছবিতে আঁকবো অ্যান্টি ক্লক এখন এই আর একটা হচ্ছে দক্ষিণাবর্ত অর্থাৎ এবার ব্যাপার হচ্ছে কিছু কিছু বইয়ে এইটাকে অ্যান্টি ক্লককে নেগেটিভ ধরে, কিছু এটাকে পজিটিভ ধরে, আবার কিছু কিছু বইয়ে কিন্তু ভিন্ন কনভেনশনটা থাকে। তাহলে আমরা প্রথমেই ঠিক করে নেব যে কোন কনভেনশনে আমরা যাব। আমরা প্রথমেই সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমরা বামাবর্তী বা অ্যান্টি ক্লকওয়াইজ কে নেগেটিভ আর দক্ষিণাবর্তী বা হচ্ছে ক্লকওয়াইজ কে পজিটিভ। কিছু কিছু বই আমি এরকম এক্সাম্পল দিচ্ছি, যেরকম ছায়ার বইয়ে এই জিনিসটাই করা আছে, এই কনভেনশনটা ফলো করা আছে। আবার এবার নতুন বের করেছে এটা পাবলিশারটা দেওয়া বলছে না, রাইটার সিআরডি বলে চিত্রকলা সূত্র দিয়ে আবার নতুন করে এটা করেছে, তো সেটাতে আবার এই কনভেনশনটা মুখ্য ধরে নেওয়া হবে। কিন্তু আমি ধরে নেব যে হচ্ছে এইটা বামাবর্তী নেগেটিভ, দক্ষিণাবর্তী। এবার তাহলে পাশাপাশি এটা খেয়াল রাখবো যে কারেন্ট তো নেগেটিভ পজিটিভ হবে, পাশাপাশি যে সোর্স যে কারেন্ট উৎপন্ন করছে তার চিহ্নটাও কিন্তু এই হবে। অর্থাৎ যদি এ অ্যান্টি ক্লক কারেন্ট দেয় তাহলে এটা লেখার সময় আমরা নেগেটিভ লিখব, এ যদি ক্লক কারেন্ট দেয় তাহলে এর সময় আমরা ক্লক পজিটিভ লিখব। তাহলে এবার এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে একটা জিনিস করে যে দেখো একটা লুপ তৈরি হয়েছে, এটা একটা লুপ, এটা একটা লুপ। তাহলে লুপ বিশ্লেষণ করে লুপ অ্যানালাইসিস করে, লুপ অ্যানালাইসিসের পরে আসছি সংগ্রামে পরে আসছি। তাহলে এখানটাতে অ্যান্টি ক্লকওয়াইজ যে কারেন্ট এবং এটা আমরা এখানটাতে কার্সরের দ্বিতীয় সূত্র রাখবো, অর্থাৎ কেভিএল বা ভোল্টেজের সূত্র বা বিভব প্রভেদের সূত্র বলে, বা হচ্ছে দ্বিতীয় সূত্র। কি বলছে এখানটাতে রোধ আছে, কারেন্ট আছে, তাহলে এদের বীজগাণিতিক সমষ্টি বীজগাণিতিক গুণফল I1 R1। এবার এই I1 R1 টা কি আমরা ওহমের সূত্র অনুযায়ী জানি এটা বিভব প্রভেদ, তাই তো এই সার্কিটের জন্য বিভব প্রভেদ। তাহলে বলছে এই সার্কিটের যদি আমরা লুপ অ্যানালাইসিস করি তার যে বিভব প্রভেদ আর এইটার যে বিভব প্রভেদ তাদের বীজগাণিতিক সমষ্টি মানে এই এর বিভব প্রভেদটা এদের এই কারেন্ট আর রোধের গুণফলের সঙ্গে গুণফলের বীজগাণিতিক সমষ্টির সঙ্গে সমান। বা এই রূপ যদি আমি অ্যানালাইসিস করি এর মধ্যে যে কারেন্ট আছে বা যে রেজিস্ট্যান্স বা রোধগুলো আছে তাদের গুণফলের সঙ্গে কি হবে, তাদের গুণফলের সঙ্গে এই ওই সার্কিটের পরিচালক বলটা সমান। তাহলে আমরা লুপ অ্যানালাইসিস জিনিসটা দেখব। এখানে এটা গাণিতিক দেখো এখানটাতে U1 কি কারেন্ট তৈরি করে, অ্যান্টি ক্লক কারেন্ট তৈরি করে, সেখানে এই পজিটিভ অ্যান্টি ক্লক কারেন্ট তৈরি হচ্ছে, তারপরে মাইনাস Q1 মাইনাস Q1 ইকুয়াল এর জন্য কে তৈরি হয়েছে, I2 ইনটু মাইনাস আর E2 একটু তৈরি করছে ক্লক কারেন্ট পজিটিভ কারেন্ট, তার মধ্যে দিয়ে গেছে I1। তাহলে এই লুপে মোট পরিচালক বল প্রথমত E2 মাইনাস Q1 ইনটু I1 R1 মাইনাস I2 R2। ওকে, এবার এখানটা থেকে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই মেরু বিশ্লেষণ করে এই I সমান সমান দেখো I হচ্ছে I1 I2 বেরিয়ে গেছে, I সমান সমান I1 প্লাস I2 বা এখানটা থেকে I1 or I2 যে কোনো একটা মান বের করে নিলাম, I2 এর মানটা বের করব তাহলে এটা সমান সমান কি আসছে I মাইনাস I1। এবার এই I মাইনাস I1 এর মানটা যদি আমরা এখানে I2 থেকে বসিয়ে দিলে আমরা ইজিলি I1 আর I2 এর মানটা সমাধান করে বের করতে পারছি। ঠিক, তাহলে এই গেল হচ্ছে কার্সরের দ্বিতীয় সূত্র। কার্সরের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি কি জিনিস পাই, দুটো অনুশীলন করতে পারি। একটা হচ্ছে কি লুপ অ্যানালাইসিস, লুপ বিশ্লেষণ, এই যে অলরেডি আমরা দেখালাম লুপ বিশ্লেষণ জিনিসটা অলরেডি দেখালাম যে এইখানটায় লুপ আমরা অ্যানালাইসিস করছি, এই ভোল্টেজটা এখানকার ভোল্টেজের যে সমষ্টিটা সেটা কি হবে I1 R1 এর সমান সমান হবে। আর এই যে লুপটাকে আমরা অ্যানালাইজ করে এই জিনিসগুলো বের করছি, এইটাকে আমরা বলছি লুপ বিশ্লেষণ। আর আগেরটার ক্ষেত্রে চার্জ সংরক্ষিত হয়েছিল বা আধান সংরক্ষিত হয়েছিল, এটার ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে
শব্দটি হবে হচ্ছে শক্তি। এবার শক্তির সংরক্ষণ সূত্র করে প্রমাণ করবে সেই জিনিসটা একটু খেয়াল করো। ব্যাপারটা হচ্ছে দেখো যে শক্তির সংরক্ষণ সূত্র একটা ইলেকট্রিক্যাল সার্কিটে যদি আমরা বাইরে থেকে তড়িৎ শক্তি দিই, ইলেকট্রিক্যাল সার্কিটের যেটা ইনার অন্তর্গত সেটা যদি কি হচ্ছে বাইরের অন্য কোন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এটা হচ্ছে অন্তর্গত। আর বহির্বর্তনে কি হচ্ছে বহির্বর্তনে দিয়ে তড়িৎ শক্তি অন্যান্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কিরকম অন্যান্য শক্তি? লাইট চালাতে পারে, ফ্যান চালাতে পারে, তাহলে তড়িৎ শক্তি বহির্বর্তনকে অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। প্রথমটা তো অন্য শক্তি কি শক্তি? ধরো কোনো একটা সেল আছে তাহলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে আমরা 1 কুলম্ব চার্জকে যদি একটা অন্তর্বর্তনীতে দিই তাহলে কি অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে, আবার বাইরের বর্তনীতে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হবে যদি 1 কুলম্ব চার্জ দিই। তাহলে ব্যাপারটা কি হলো যে I আর অর্থাৎ বহির্বর্তনীর সামেশন ইকুয়াল টু হচ্ছে অন্তর্বর্তনীর, যে যদি একাধিক ভোল্টেজ সোর্স থাকে তাহলে সে একাধিক ভোল্টেজ সোর্সের সমস্যা। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত করতে পারবো। এবার যেটা সেটা হচ্ছে যে এখানটাতে আমরা চলে যাবো কিছু প্রবলেমস না করলে এখানটার কোনো ভ্যালু নেই, পুরোটাই বৃথা। তাহলে কিছু প্রবলেমস করব। আমি একদম বেসিক কিছু প্রবলেম দিয়ে শুরু করছি। যেরকম একটা সার্কিট